আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ঢাকাই ছবির বেশ আলোড়ন তোলা একজন প্রযোজক, নায়ক এবং ব্যবসায়ী অনন্ত জলিল। আমরা যতটুকু জেনেছি যে অনন্ত জলিল সাহেব ইদানিং অনেকটা খোঁজ দা সার্চের মধ্যে আছেন। মানে সার্চ বলতে গেলে তিনি নিজেই এখন মানে বাস্তবিক জগতে কাউকে খুঁজছেন। কেন খুঁজছেন? কী তার অবস্থা? তার ফ্যাক্টরির অনেকগুলোই এখন এক অর্থে শাটডাউন। কেন? নানা বিষয় নিয়ে এবং সমসাময়িক অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো মিস্টার জলিলের সঙ্গে। মিস্টার জলিল, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে খুব বেশি আপনি ভালো নেই, সুখে নেই অন্তত। মানে সুখের যেই প্রলেপ থাকে চেহারার উপর, সেটা আমি অন্তত দেখতে পাচ্ছি না। আসলে কতটা সুখ অসুখের মাঝামাঝি? ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। মনে শান্তি নেই, চেহারায় শান্তি আসবে কোত্থেকে? কারণ হচ্ছে আমার প্রথম দিকে একটাই টার্গেট ছিল যে কর্মসংস্থান করা। এই কারণে ছোট ফ্যাক্টরি থেকে আস্তে 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 এত বড় গ্রুপ করা, এজেআই গ্রুপ, এবি গ্রুপ। আমাদের ব্যবসায় সবসময় ভালো যাবে না, এটাই স্বাভাবিক। ইউক্রেন যুদ্ধের পর থেকেই ব্যবসার অবস্থা ভালো না। 30%, 35% অর্ডার কমে গেছে, যার কারণে আমরা আমাদের যে ডাইং ফ্যাক্টরিটা আছে, আমাদের ডাইং ফ্যাক্টরির ক্যাপাসিটি মিনিমাম 550 টন ফ্যাব্রিক লাগে ডাইংয়ে। আমরা ইম্পোর্টেরও ফ্যাব্রিক আনি, চায়না থেকে ফ্যাব্রিক আনি এবং নিজেরাও ফ্যাব্রিক করি। তো যখন দেখলাম যে আমাদের অর্ডার কোয়ান্টিটিতে আমাদের ডাইং চালানো সম্ভব হচ্ছে না, তখন আমি চিন্তা করি যে ডাইং ফ্যাক্টরিটা যদি কাউকে মানে ভাড়া দেওয়া যায়, তাহলে আমার ডাইংটাও চললো এবং আমি যেই ভাড়ার টাকাটা পাবো সেই টাকা দিয়ে আমার ডাইংটাকে কমপ্লিট করতে পারি। তাহলে আমার পকেটের টাকাটা খরচ করতে হয় না। আর যেই টাকাটা আমার ডাইংয়ে খরচ হবে সেই টাকাটা দিয়ে আমি ব্যাংক লোন দিতে পারি। এই জুয়েল নামে যেই ছেলেকে ভাড়া দেওয়া হয়, জুয়েলকে ভাড়া দিলাম। ও তো ভাড়ার টাকা তেমন একটা দিতেও পারে না, বলে স্যার মার্কেটে কাজ কম। আমার যেইটুকু ডাইং করে সেটা দিয়ে হলো মোটামুটিভাবে আমি চেষ্টা করতেছিলাম যে আমার ভাড়ার টাকাটা অ্যাটলিস্ট কাভার হয় কি না। তো সেটা তো হলোই না। আমি পাই 3,53,00,000 টাকা আমার ভাড়ার টাকা, প্লাস ও কি করলো, গ্যাস বিল দিল না। গ্যাসের বিল না দেওয়াতে আজকে আমাদের এই অবস্থা। ফ্যাক্টরি যেটা দেখছেন প্রবলেম হয়ে আছে, নিটিং, ডাইং, ফ্ল্যাট বেড প্রিন্ট, এই ফ্যাক্টরিগুলো চলছে না বিকজ অফ গ্যাস নাই। তো আমরা ইলেকট্রিক বয়লার দিয়ে গার্মেন্টসের আয়রন চালাচ্ছি, ইলেকট্রিক বয়লার দিয়ে। যেহেতু আমাদের আগে থেকে অনেকগুলো ইলেকট্রিক বয়লার ছিল, এটা দিয়ে গার্মেন্টস চালাচ্ছি। জুয়েল আরও একটা খারাপ কাজ করে গেছে, সেটা একদিকে আমার টাকাটা দেয়নি, আরেকদিকে ওয়ার্কারের বেতন না দিয়ে চলে গেছে, যেটা নিয়ে আমাদের কয়েকদিন অনেক ঝামেলা পোহাইতে হয়েছে এটা নিয়ে। তো যাই হোক, ফ্যাক্টরিতে বিভিন্নভাবে ব্যবস্থা করে ওয়ার্কারের বেতন দেওয়া হলো, ম্যানেজমেন্টের বেতন দেওয়া হলো, যেই বেতনগুলো না দিয়ে গিয়েছে। এবং এখনও ম্যানেজমেন্ট সবাই যে আগের বেতন পেয়েছে এটাও ঠিক না। অক্টোবর মাসের বেতনটা দিয়ে দেওয়া হয়েছে, তার আগেরও নাকি ও বেতন পায় ওর কাছে। সেপ্টেম্বর মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বড় কাজ করেছে সেটা আমার টেক্সটাইলটা যখন শুরু হয় তখন থেকেই ইঞ্জিনিয়ার সুমন কাজ করতো, একদম স্টার্টিংয়ের থেকে, মেশিন সেট আপের থেকে শুরু করে। ও প্রথমে এখানে জয়েন করে নিজে ইঞ্জিনিয়ার নিয়ে, মানে ও ফ্যাক্টরি ভাড়া নিয়ে নিজে ইঞ্জিনিয়ার নিয়ে গ্যাসের দিয়ে ট্যাম্পারিংটা করেছে। এটা আমার ইমেজের একটা মানে মানুষ তো আর জুয়েলকে চিনে অনন্ত জলিল। মিস্টার জলিল, আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মিটার ট্যাম্পারিংয়ের অভিযোগ করলো। মিটার ট্যাম্পারিংটা হলো এরকম যে গ্যাস চুরি করার জন্য মিটারকে ঘুরিয়ে দেওয়া যাতে বিল কম আসে। তো আপনার প্রতিষ্ঠানের এই ঘটনা যখন ঘটলো তখন অনুসন্ধান করে জানা গেল
যে আপনি নন, জুয়েল নামে একজনকে আপনি ভাড়া দিয়েছিলেন, তিনি এই অপকাণ্ডগুলো করেছে। এবং তিতাস গ্যাস তো জুয়েলকে চেনে না, আপনাকে চেনে, আপনার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে, যার ফলশ্রুতিতে এখন আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ। আমাদের প্রশ্ন হলো, এই জুয়েল তো একসময় আপনারই কর্মচারী ছিল, তাকে আপনি কোন হিসাবে মানে আপনার ফ্যাক্টরি ভাড়া দিতে মনস্থির করলেন? 3,13,00,000 টাকা, তারপরে গ্যাস বিল জমা হয়ে গেছে 2,10,00,000 টাকা, ওয়ার্কারের বেতন আছে, এই সব কিছু মিলে 8 কোটি টাকার উপরে ওর সাথে ঝামেলা, যেটা নিয়ে আমরা 8 কোটি কত টাকার মামলা করেছি ওর নাম। তে আমি আসলে বিশ্বাস করেছিলাম এই জন্য, যেহেতু আমার লোকরাও বলছে যে স্যার জুয়েল বাইরে কাজ করাচ্ছে এবং ভালো কাজ করাচ্ছে, ফ্যাক্টরি নিয়ে কাজ করাচ্ছে, ওই ভরসায় আমি দিয়েছিলাম। এই কারণে কোনো অ্যাডভান্স তো ওর কাছ থেকে নেওয়া হয়নি। আর সিকিউরিটি বলতে হচ্ছে আমরা যে ওই মানে ওর সাথে এগ্রিমেন্ট করি, নোটারি করি, সাক্ষী টাক্ষী নিয়ে ওইভাবে এগ্রিমেন্ট করে দিই। তা আমার যেই ইমেজ সংকটটা ও করেছে সেটা হচ্ছে গ্যাস ট্যাম্পারিং করা, মিটার ট্যাম্পারিং করা। আপনি একসময় রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন রপ্তানিতে শীর্ষ আয় এনে দেওয়ার জন্য, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে। তো নিজের কাছে কোনো অপরাধবোধ কাজ করে যে এরকম একজনের কাছে দিয়ে আপনাকে শেষ পর্যন্ত গ্যাস চুরির মতো একটা অভিযোগের মুখোমুখি হতে হলো? আসলে অপরাধ না, মানে অপরাধবোধ কাজ করে যে অন্যায় করে তার জন্য। আমি যখন জানতে পারলাম যে এই ঘটনা হয়েছে, আমি বাসা থেকে সরাসরি এই প্রথম আমার কোম্পানি এখানে 2003-তে এই প্রথম আমি গ্যাস অফিসে চলে যাই, একদম বাসার থেকে সরাসরি গ্যাস অফিসে চলে যাই, যে ওইখানে জিএম সাহেবের সাথে ডিজিএম সাহেব দেখা করি এবং ওইখানে যে সেলসে ম্যানেজার সাহেব আছে ওনার সাথে দেখা করি যে ভাই এই ঘটনাটা কী। কয় স্যার আপনার এইখানে তো ঘটনা একটা ঘটে গেছে, মিটারে ট্যাম্পারিং পাওয়া গেছে। তা আমি আবার যখন যাই তখন আবার আমার যে এইখানে কোম্পানিতে যে লয়ার আছে ওকে আবার ফাইল নিয়ে আসতে বলি যে তুমি সাভার গ্যাস অফিসে আসো তো। ও ফাইল নিয়ে দেয়, তখন আমি দেখালাম যে দেখেন এইটা তো আমি এই মে থেকেই মানে ভাড়া দিয়ে দিয়েছি, মার্চের 27 তারিখে এগ্রিমেন্ট করা, মে থেকে ভাড়া নিয়েছে জুয়েল নামেও। আর এই কোম্পানিতে আজকে থেকে না, আপনারা চিনে নিই, সাভারের হেমায়তপুরের সবচেয়ে পুরনো কোম্পানি বলতে পারেন। তো এত বছরে এই ঘটনা তো কোনো দিন হয়নি। তো জুয়েলের এগ্রিমেন্টের কপি দেখালাম যে এই ঘটনা। তারপরে বলল যে ঠিক আছে আমরা তো পেলাম, কিন্তু মালিক তো আপনি, অটোমেটিক চিঠি আপনার নামে ইস্যু করতে হবে আমাদের। তাই আমি বললাম ইস্যু করেন, কিছু করার নেই, বাট ঘটনাটা হচ্ছে এটা। পরে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে মামলা করে মামলার কপিও গ্যাস অফিসে দিলাম যে জুয়েল যেই ঘটনাটা করেছে আমরা মামলা তো এটা উল্লেখ করে দিয়েছি। ঘটনাটা হচ্ছে এইটা। আসলে আমি নিজেকে অপরাধী মনে করব না এই জন্যে, যেহেতু আমি তো আর অপরাধ করিনি। তবে একটা ছেলেকে উইদাউট এনি সিকিউরিটি রেখে, মানে কাউকে ভাড়া দিলে তো মানুষ অটোমেটিক অ্যাডভান্স নেয়, যে আমি যে নির্বোধের মতন একটা কাজ করলাম, যে ভাড়াটারা ওর কাছ থেকে অ্যাডভান্স না নিয়ে, কোনো সিকিউরিটি না নিয়ে এই যে ওকে যে ভাড়াটা দিলাম, এইটাই মনে হচ্ছে যে একটা ভুল করা হয়ে গেছে আমার। নিজেকে প্রতারিত মনে হয় বিশ্বাস করার বিপরীতে যে এই প্রতারণার শিকার হলেন? বিশ্বাস করে প্রতারিত তো জীবনে অনেকবার হয়েছে, এটার তো শেষ নেই। এত মানে এই বয়সে কতবার প্রতারিত হয়েছে বিশ্বাস করে। ধরেন যখন আপনি কাজ করবেন, এই যে এত বড় ইন্ডাস্ট্রি, আপনি তো একা কাজ করতে পারবেন না, মানুষকে তো বিশ্বাস করতেই হবে। তো এরকম অনেক মার্চেন্ডাইজার আছে যে বিশ্বাস করেছি, সে দেখা গেছে যে এখানে সাপ্লায়ারের পেমেন্ট না করে নিজে এলসি আরেক জায়গায় বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে গেছে। তো মার্চেন্ডাইজার হচ্ছে সাপ্লায়ারকে অর্ডার প্লেস করে, তো দিয়ে দেখা গেছে যে সাপ্লায়ারের ওইখানে $20,000 সে মাল দিছে, $20,000 সে ঠিকই এলসি করে নিয়ে গেছে, বাট আরেকজনের নামে এলসি করে নিয়ে টাকা নিয়ে চলে গেছে। এইসব প্রতারিত তো কোম্পানি তো কতবার হয়েছি আমরা। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আপনার অধিকাংশ ফ্যাক্টরি প্রায় শাটডাউনের মতো অবস্থা, তাহলে আপনার ফ্যাক্টরি, আপনার এই যে এত ঘাম শ্রমে গড়া যে এই তৈরি পোশাকের যে সাম্রাজ্য আপনি গড়ে তুলেছেন, এই সাম্রাজ্যের গন্তব্য কোন পথে, কোথায় যাচ্ছে? এখন শাটডাউনের মতন করা কি, আমার টেক্সটাইল চলছে না। যেমন আমার নিজের টেক্সটাইল থাকা সত্ত্বেও আমি এখন ডাইং করাচ্ছি 3টা ফ্যাক্টরিতে বাইরে, টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে আরও ডাইং করানো হচ্ছে। গার্মেন্টসগুলো চালানো হচ্ছে, ওই যে বললাম ইলেকট্রিক বয়লার দিয়ে আয়রন করা হচ্ছে, গার্মেন্টস চালানো হচ্ছে। বাট যেই
আমার নিজের টেক্সটাইল, যেটাতে আমি উল্টা টাকা পাবো, এখন আমার পকেটের টাকা দিয়ে ডাইং করানো হচ্ছে, রেডিয়েন্সে ডাইং করানো হচ্ছে, HR, রেডিয়েন্স, ম্যাকপাই, 3টা ফ্যাক্টরিতে এখন আমার ফ্যাব্রিক ডাইং হচ্ছে। মানে প্রতি সপ্তাহে আমার ক্যাশ টাকা লাগছে। আর গার্মেন্টস চলছে, গার্মেন্টসের ইনকাম দিয়ে, যেহেতু নিজেদের এখন ফ্যাব্রিকই প্রোডাকশন বন্ধ, শুধু গার্মেন্টস দিয়ে তো ভেরি ডিফিকাল্ট টু রান এত বড় ইন্ডাস্ট্রি। কারণ আমাদের টাকা তো আসতে হবে নিটিং থেকে, ডাইং থেকে, ফ্ল্যাট বেড প্রিন্ট থেকে, বিভিন্ন সেক্টর থেকে টাকা আসলে একটা গ্রুপ চালানো সম্ভব হয়। শুধু গার্মেন্টস চালিয়ে এই বাজারে গার্মেন্টসের যে প্রাইস, লো প্রাইস, এটা দিয়ে আসলে সাস্টেন করা ইজ ভেরি ডিফিকাল্ট এখন এই বাজারে। আর আমার তো প্রথমেই আপনাকে বললাম, আমার ইচ্ছাই ছিল শুধু কর্মসংস্থান করা। নালে আমি যখন প্রথম একটা ইন্ডাস্ট্রি করি, ওইটা দিয়েই তো আমার সংসার চলবে, বিজনেসম্যান হতে পারি, সবই তো হতে পারি। তাহলে তো 12,000 শ্রমিককে চাকরি দেওয়ার জন্য এত বড় বড় ইন্ডাস্ট্রি করা দরকার ছিল না। তো সবাইকে তো আল্লাহ তাআলা সব কিছু দেয় না। আল্লাহ তাআলা দিয়েছে যে ঠিক আছে একজনের দ্বারা কর্মসংস্থান হবে। আমি তো আসলে কেউই না, সব কিছু মালিক আল্লাহ। আপনি আমি সব কিছু আল্লাহই চালাচ্ছে আমাদেরকে। এই বিপদের সম্মুখীন হচ্ছে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে, কারণ আমি তো ক্ষতি করিনি কারো। তা আমি চেষ্টা করেছিলাম প্যান্ডামিকে, যে যারা এই ফ্যাক্টরি কষ্ট করে এত বড় করেছে, যদি আমি এই প্যান্ডামিকে অন্য কোম্পানির মতন আমিও যদি সবাইকে ছাঁটাই করে দিই। আপনারা জানেন যে ঢাকার শহরের কোনো জায়গা নেই টুলেট ছিল না। তখন আমি কি করেছি, উল্টা একদিকে ব্যাংকের লোন করে বেতন দিয়েছি। আজকে ব্যাংকে আমার বিশাল লোন হয়ে গেছে, এগুলোর ইন্টারেস্ট উঠে উঠে। একদিকে ওদেরকে বেতন দিয়েছি, আরেকদিকে আপনারা সবাই জানেন যে সারা দেশ ভরে সাহায্য করেছি তখন। তো যাই হোক, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যেহেতু জানেন যে আমার দ্বারা কোনো অপরাধ হয়নি, আমি যা পেরেছি আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। এখন আল্লাহই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে বলে আমি বিশ্বাস করি সবসময়। কিন্তু আপনার ব্যাংকের অবস্থা তো নাজুক, ব্যাংকেও তো আপনার অনেক খেলাপি জমে গেছে, এবং আর কিছুদিন গেলে আপনি সরাসরি খেলাপির খাতায় ঢুকে যাবেন, কিংবা ঢুকে যাওয়ার প্রক্রিয়ায় আছেন। এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবেন? ব্যাংকে ওই যে বললাম 200 কোটি টাকার লোন নিয়ে বেতন দিয়েছি, প্রতি মাসে টাকা নিয়ে সেই টাকাতে এখন ইন্টারেস্ট হতে হতে অনেক বড় হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধটা না হলে আমরা এই টাকা শোধ করে দিতে পারতাম। ইউক্রেন যুদ্ধের কারণে 30-35% গার্মেন্টস প্রাইস কমে গেল, অর্ডার কমে গেল। এই প্যান্ডামিক গেল, প্যান্ডামিকের পরেই ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে গেল। এই কারণে ব্যাংকের লোনের পরিমাণটা বেড়ে গেছে। তো এই সবসময় এটাই করি আর কি, বিজনেসের দিকে কিছু কিছু টাকা দিয়ে এটাকে রিশিডিউল করি, যে খেলাপি যে না হয়ে যায়। খেলাপি হয়ে এলে তো বিজনেসই বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশ ব্যাংকও একটা সার্কুলার দিয়েছে ব্যাংকগুলোকে, যে যাদের পারফরমেন্স ভালো ছিল, যারা রপ্তানি, যাদের দ্বারা দেশে অর্থনীতির চাকা ঘুরে, তাদেরকে যে ব্যাংকগুলো খেলাপি না করে যে তাদেরকে রিশিডিউল করে যে বিজনেস যে চলে এবং বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা আসে, নাহলে দেশ চলবে কি দিয়ে। এখন ব্যাংকের টাকা নিয়ে তো অনেকে লুটতরাজ করেছে, এখন তাদেরকে তো আর জনগণের অর্থ দিয়ে বারবার সচল রাখার কোনো প্রশ্ন আসে না। না, যারা লুটতরাজ করেছে তারা তো ধরেন চিহ্নিত, আর তাদের টাকা রিকভারি করার জন্য গভর্নমেন্ট তো বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে, যে তারা কারা এরা, তাদেরকে তো আসলে পাওয়াই মুশকিল। আর যারা এই ধরনের কাজ করে তারা তো আর আমাদের মতন ওই ঘাম ঝরিয়ে সারাদিন কাজ করবে না। তাদের কাজই হচ্ছে লুটতরাজ করা, দেশের টাকা নিয়ে ভেগে যাওয়া। যেমন আপনিই বললেন কিছুক্ষণ আগে যে আপনার তো লোন বেড়ে গেছে, তা আমি যদি লোন বেড়ে গেছে, এই যে আইসা আপনি আমাকে ফ্যাক্টরিতে পাচ্ছেন, আমি তো চাচ্ছি ফ্যাক্টরি চালাই এটাকে একটা অবস্থানে আবার নিয়ে যাওয়া। এইটার জন্য আমরা কষ্ট করে যাচ্ছি যে ব্যাংকের টাকাও রিটার্ন দিতে পারি এবং ইন্ডাস্ট্রিটাও যে বেঁচে থাকে। জলিল ভাই, ঠিক সেই সময়ে আপনার গ্যাসের লাইন সংযোগ বিচ্ছিন্ন, আপনার একাধিক শিল্প প্রতিষ্ঠানের চাকা অচল, এদিকে ব্যাংক লোন বেড়ে যাচ্ছে। আপনার কাছে কি এখান থেকে এক্সিট আউট হওয়ার পথ কি আসলে? মানে আপনার কাছে তো এই মুহূর্তে কয়েকশো কোটি টাকা, মানে উপরি যদি কেউ না আপনাকে দেয়, মানে আমার ক্ষুদ্র নয়নতা আমি দেখি না যে এই সংকট কাটানোর কোনো উপায়, কারণ সংকট তো আরও বাড়ছে। তো একটা সময় কি মনে হয় না যে এভাবে চলতে থাকলে একটা সময় এই নামকরা এই সাম্রাজ্য দেউলিয়ার দিকে চলে যাবে? অতীতে তো অনেকগুলো চলে গেছে। আপনার কথা কীভাবেই অস্বীকার করি, কারণ তাহলে তার এত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত না। তা আমার মনোবল সবসময়
মনোবল থাকে, আল্লাহর উপরে বিশ্বাস যে এরকম কিছু আমার হবে না, এই জন্য যে আমি সবসময় এটার পিছনে লেগে আছি। ব্যাংকের সাথে মিটিং করছি যে কিভাবে লোন রিকভারি ব্যাংকও করবে, আর আমারও ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, কত পার্সেন্ট করে আমরা এক্সপোর্টের থেকে ব্যাংকে দিয়ে দিব, যে ব্যাংক যে কন্টিনিউয়াস রিশিডিউল করে কোম্পানি সুন্দরভাবে চালিয়ে রাখে। তো ওইটার জন্য আমরা ব্যাংকে একটা রিশিডিউল করে দিয়েছি যে আমরা প্রতি এক্সপোর্ট থেকে মানে 7% টাকা আমরা ইয়েতে দিয়ে দিব, ব্যাংকে দিয়ে দিব, যে ব্যাংকেরও যে খেলাপি না হই, আবার ইন্ডাস্ট্রিও যে বন্ধ না হয়। তো ব্যাংকে আমি ধন্যবাদ জানাই যে ব্যাংক আমাদের মতো যারা সত্যিকারী ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা দেশের জন্য কাজ করে তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং যেই ফ্যাক্টরিগুলো যেই ব্যাংকের সাথেই কাজ করে তারা কিন্তু সহযোগিতা করছে। না হলে তো আসলে আপনার কথা সত্যি আরও অনেক আগেই বন্ধ হয়ে যেত। আপনার কাছে মনে হয় কখনো যে আপনি যেভাবে ক্ষুদ্র অবস্থা থেকে একটা বড় সাম্রাজ্য গড়ে তুললেন, এজিআই গ্রুপ হাজার হাজার কর্মীর কর্মসংস্থান করলেন, এই চলচ্চিত্রে গিয়ে কি মানে আপনার কখনো মনে হয় যে এখানে সময়টা আপনার অপচয় হয়েছে, ভুল হয়েছে, শুধু ব্যক্তি খ্যাতিটা এসছে, মানে কখনো এরকম মনে হয় আপনার? চলচ্চিত্রে যে আমার আসলে কোনো ক্ষতি হয় নাই, কেন আমি বলবো, কারণ আমি তো ওই ধরনের চলচ্চিত্র করিই নাই যে 1 বছরে 4টা 5টা ছবি রিলিজ হবে, আসলে তো আমি ওরকম কাজ করি নাই। আর যখন আমি চলচ্চিত্রে যাই তখন আমাদের এবি গ্রুপ হয়ও নাই। এবি গ্রুপ আমি করেছি 2000 সালে স্টার্ট করেছি, আর আমি চলচ্চিত্রে গেছি 2008-এ। 2008-এ আমরা প্রথম কোদ্দা চার্চে শুটিং শুরু করি। আর তখন আমাদের এজিআই গ্রুপে 3600 লোক কাজ করত। আর এই 2008 থেকে 2000 এই মানে আপনি আজকে পর্যন্ত, এখন আমাদের লোক সংখ্যা একটু কমেছে, মানে এই 2-1 মাসের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে লোক সংখ্যা 12,000। তো চলচ্চিত্রে যে আমাকে ক্ষতি হয় নাই, কারণ আমি এমনই একটা মানুষ যে আমি একটা শর্ট দিয়ে আগে ফ্যাক্টরি কাজ করতাম। আমি বিদেশে গেলেও আমি একজন মার্চেন্ডাইজার ম্যানেজার আমার সাথে থাকতো, যে প্রত্যেকটা ইমেল চেক করবে, তারপরে হোয়াটসঅ্যাপে চেক করে মেসেজটা দিবে। আমি যেই জায়গায় যেতাম আমার সাথে ক্যারাভ্যান আগে আমি ভাড়া নিতাম, যে ওই ক্যারাভ্যানের ভিতরে সব ব্যবস্থাতে থাকে। তা আমি ওইখানে বসে আবার কাজ করতাম, একটা শর্ট দিয়ে আগে ফ্যাক্টরি কাজ করতাম। যার কারণে আল্লাহ তাআলার দয়ায় আমাদের কিন্তু 3600 লোকের ফ্যাক্টরি 2008-এ, যেটা 12,000 লোক আইসা দাঁড়াইছে। চলচ্চিত্রে যে আমার ক্ষতি হয় না, এইভাবে ক্ষতি হতো যে আমি যদি বিজনেস বাদ দিয়ে শুধু চলচ্চিত্র নিয়ে থাকতাম তাহলে এই ইন্ডাস্ট্রিই থাকতো না, তাহলে আর 3600 লোক থেকে 12,000 লোকের ইন্ডাস্ট্রি হতো না, আবার নতুন এবি গ্রুপ হতো না, তাহলে এটা হতো না। কারণ আমি শুটিংটা করেছি লুক লাইক এ হলিডে, যে আমি 2 সপ্তাহ শুটিং করব, আবার 3 মাস শুটিং করব না। তা আমি হলিডে গেলেও তো 2 সপ্তাহ হলিডে কাটাতাম। তো ওই হলিডেটা না কেটে এই কারণে দেখছেন যে আমার বাচ্চা ওয়াইফ সব সময় আমার সাথে, আর আমার ওয়াইফই আমার নায়িকা। আর তারপরে বাচ্চা হলো, বাচ্চাদেরকেও সাথে নিয়ে যেতাম, যে এটাই আমাদের হলিডে। এই কারণে চলচ্চিত্রের জন্য এক্সট্রা কোনো টাইম আমি আসলে দেইনি। আপনাদের মিডিয়াতে আমি কোনো দিনে সময় দিইনি, টেলিভিশনে আমার নিজের উপরে আমি টর্চার করেছি, বাট ব্যবসার ক্ষতি হতে দিইনি। আমি টেলিভিশনে আজ পর্যন্ত কোনো দিন নাই যে দিনে যেয়ে আমি কখনো টক শো করেছি, কোনো ইন্টারভিউ দিয়েছি। আমি কিন্তু রাতে যেতাম ফ্যাক্টরিতে, 6টা 7টায় বের হয়ে রাত্রে 8টা 9টা 10টায় যেয়ে টেলিভিশনে ইন্টারভিউ দিতাম, 12টা 1টায় বাসায় আসতাম, তারপরে কিন্তু আবার সকালবেলা ফ্যাক্টরিতে বা ব্যবসার কাজে। আমি নিজের উপরে আমি টর্চার করেছি, কিন্তু আমার ব্যবসার উপরে টর্চার হতে দিইনি আমি কখনো। কিন্তু বর্তমান যে অবস্থায় আপনি যাচ্ছেন, আমরা যাচ্ছি, তাতে করে কতদিন অন্তত যে কিছু শ্রমিক এখনও কাজ করছে তাদের কন্টিনিউশনটা কতদিন আপনি অব্যাহত রাখতে পারবেন? বিষয়টা হলো ব্যাংক যতদিন সাপোর্ট দিয়ে যাবে ততদিন ইন্ডাস্ট্রি চলবে। ব্যাংক যদি ধরেন আজকে আমার ইনস্টলমেন্ট ধরেন 10 কোটি টাকা দিতে হবে, এখন আমি বললাম যে ভাই আমার বিজনেস থেকে আপনি 5 কোটি টাকা নিয়ে এটা একটু রিশিডিউল করে দেন, তাইলেই আবার ইন্ডাস্ট্রি চলবে। আর যদি ব্যাংক খেলাপি করে দেয় তাহলে তো চলবে না, তাহলে ব্যাংকও কোনো টাকা পাবে না, ইন্ডাস্ট্রিও চলবে না, কিছুই চলবে না। তো ব্যাংকই তো জিম্মি হয়ে গেল আপনার কাছে। না, ব্যাংক জিম্মি হয়ে যাবে কেন? ব্যাংক তো টাকা পাচ্ছে আমার কাছ থেকে, এক্সপোর্টের থেকে 7% টাকা পাচ্ছে। আর যদি এক্সপোর্টই যদি না করি তাহলে তো কোনো কিছুই পাবে না। যেখানে আপনার গ্যাস নাই, বড় উপাদান, জ্বালানির বড় উপাদান। শতকরা 95টা কোম্পানির নিজস্ব টেক্সটাইল নেই, 5% কোম্পানির নিজস্ব টেক্সটাইল আছে, আর 95 গার্মেন্টস চলছে না।
ওই যে বললাম যে এখন আমার নিজের যেমন টাকাটা লাগতো না সেটা লাগছে এখন। যেমন আমি 3টা ফ্যাক্টরিতে ডাইং করাচ্ছি, এখন আমার প্রতি সপ্তাহে টাকা লাগছে। ওই বাইরের থেকে ডাইং করে তারপরে হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর যেটা ইম্পোর্টের ফ্যাব্রিক সেটা তো চায়না থেকে আসছে, ইম্পোর্টের ফ্যাব্রিক আসছে, সেটা দিয়ে প্রোডাকশন হচ্ছে। কিন্তু আমার গ্যাসের লাইনটা জরুরি দরকার এই জন্য, তাহলে আমার নিজের পকেট থেকে এই যে টাকাগুলো যাচ্ছে এই টাকাটা যেত না। কিন্তু এই যে এখন গ্যাসের বকেয়া বিল প্রায় 2 কোটি টাকা, তারপর সাথে আরও কিছু জরিমানা নিয়ে 2-4 কোটি টাকার একটা বিষয়। এই 4 কোটি টাকা দেওয়ার মতো কি আপনার নিজস্ব সক্ষমতা নাই? না, শুধু সক্ষমতা থাকলেও হবে না। কারণ কি, গ্যাসের লাইনটা আপনি যখনই মানে সচল করবেন তখন আপনার টেক্সটাইলটা চালাতে হবে। টেক্সটাইল চালানোর মতন অর্ডার আমার কাছে নেই। টেক্সটাইল চালানোর মতন যে মাসে 550 টন কাপড়, এটা আমার কাছে অর্ডার নেই। আমাকে এই জন্যেই আমি বসে নাই, আমি চাইনিজ কোম্পানি দেখছি। চাইনিজ কোম্পানির 2টা অলরেডি মিটিং করে গেছে আমার সাথে, তারা ভাড়া নিতে ইচ্ছুক সেমভাবে, যে আমাকে অ্যাডভান্স দিবে, অ্যাডভান্স দিয়ে আমি গ্যাসের টাকাটা দিয়ে দিব, তারপরে ফ্যাক্টরি রান করব। এইভাবে আমি চেষ্টা করছি। এবং দেশীয় যারা ট্রাই করছে এদের সাথেও 2-3টা কোম্পানির সাথে মিটিং করেছি। কারণ আমার দরকার হচ্ছে আমার যেই ক্যাপাসিটিটা দরকার মানে লোকাল ফ্যাব্রিকের, সেই ফ্যাব্রিকটা আমি যে ভাড়ার টাকার থেকে যে আমি প্রডিউস করতে পারি, যে আমার পকেট থেকে যে না যায়, আর ইন্ডাস্ট্রিটা যে রানিং থাকে, এইটা আমার দরকার। এরকম একটা সলভেন্ট একটা পার্টি দরকার আমার। ধরেন ব্যাংক কালকে আপনার সহযোগিতা বন্ধ করে দিল, পার্টিও এলো না, দেন? তাহলে তো সব কিছুই বন্ধ হয়ে যাবে। ব্যাংক যদি এই সহযোগিতা যদি বন্ধ করে দেয় তাহলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাতে ঘুম হয়? স্বাভাবিক ঘুম হয় আপনার? না, আমি তো আসলে সেই ধরেন অ্যালার্ম দেওয়া থাকে 4টা 20-এ, উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব, ফজর নামাজ পড়ে তারপরে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য শুয়ে থাকি। কিন্তু আমার অ্যালার্মে কোনো কাজ হয় না, দেখা যায় ওই 3টা 3:30টার সময় উঠে বসে আছি আমি। ঘুম হয় না? ঘুম হয় না। টেনশনটা কোথায়, চিন্তা কোথায়, কাদের নিয়ে? টেনশন এইটাই। কর্মসংস্থানটা টিকিয়ে রাখাই সবচেয়ে বড় টেনশন। কর্মসংস্থান টিকে থাকা মানে মানুষেরও চাকরিটা থাকলো, কর্মসংস্থান থাকলো, দেশের আয়োন্নতি হলো, তারপরে ব্যাংকের টাকাটা রীতিমতো পরিশোধ করা সম্ভব হবে। কারণ মেন হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান না থাকলে তো কিছুই হবে না। আজকে ধরেন এই দেশের বড় বড় ইন্ডাস্ট্রির কথাই ধরেন না, এই যে এই দেশের এত বড় বড় ইন্ডাস্ট্রি, ব্যাংক কি কোনো রিকভারি করতে পারছে? সিমকো পারেনি, নাসা গ্রুপ পারেনি, আপনাকে কিভাবে পারবে? না, সেটাই, রিকভারি কি দিয়ে করবে? আপনার ব্যাংক রিকভারি করবে, ব্যাংক কেন টাকা দেয় একটা কোম্পানিকে? ব্যাংকও তো তার ব্যাংক চালানোর জন্যই একটা কোম্পানিকে টাকা দেয়। তো একটা কোম্পানি যখন দেখে একটা বিপদে পড়ছে, ব্যাংকই এগিয়ে আসে। আমরা যে যত কথাই বলি, আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী হচ্ছে ব্যাংক, আমাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু ব্যাংক। আর যখন দেখে যে সেন্ট্রাল ব্যাংক আবার যখন দেখে যে দেশের পরিস্থিতির জন্যেও যে ব্যাংকগুলোকে আবার হেল্প করতে হবে, কোম্পানিগুলো হেল্প করতে হবে, তখন কিন্তু আবার সরকার সরাসরি এগিয়ে আসে। সেটা যখন যেই সরকারই থাকুক না কেন, সরকার কিন্তু সরাসরি আসে। তখন সেন্ট্রাল ব্যাংক থেকে বিভিন্ন প্রজ্ঞাপন জারি করে তখন ব্যাংকগুলোকে, কোম্পানিগুলোকে হেল্প করে দেশের যে অর্থনীতি টিকে থাকে সেটার একটা ব্যবস্থা করে। এই জন্য আমি বলবো আমাদের বিজনেসের যে শুভাকাঙ্ক্ষী এটা হচ্ছে ব্যাংক। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।